একটি প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি, পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। পরিবর্তনের যেই চেতনা নিয়ে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই পরিবর্তন কতদূর এগোলো? একই সাথে জুলাই সনদ নিয়ে যেই সাংবিধানিক জটিলতা রয়েছে তার সমাধান কোন পথে? আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন জাতীয় যুবশক্তি এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহমুদা সুলতানা রিমি। রিমি, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের যে কমিটিগুলো, এগুলো কেন বিলুপ্ত করা হলো? কি অভিযোগ ছিল? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা এটা আসলে একটা কালেকটিভ একটা প্ল্যাটফর্ম ছিল। এখানে প্রত্যেক দলমত থেকেই আমরা একটা ব্যানারে এসে বা একটা ছাতার নিচে এসে আমরা এই আন্দোলনটা করলাম। তো 5ই আগস্ট পরবর্তী সময়েও তারা অন্যান্য দলমত থেকেও কিন্তু আমাদের এই ব্যানারে সবাই এসে যুক্ত হয় বা কার্যক্রমগুলা চালিয়ে যায়। এখন এইখানে তো আমাদের অনেকগুলা সমস্যা ক্রিয়েট হলো, যেমন হচ্ছে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ আসা শুরু করলো। তারপর বিভিন্ন রকমের সমস্যা ঘিরে বসলো। তো এইখানে আমাদের আসলে এই জিনিসটা কারণেই মূলত হচ্ছে আমাদের এই সারা দেশের যে বৈষম্যের কমিটি আছে, সারা দেশের কমিটি বিলুপ্ত করা হয়েছে আর কেন্দ্রীয় কমিটিটা রাখা হয়েছে। সারা দেশের কমিটি বিলুপ্ত করার পরে এখন কি চাঁদাবাজির অভিযোগ কমেছে? এখন চাঁদাবাজির মানুষগুলো তো সেই একই, এমন না যে আমার মানুষগুলো আমি কমিটি বিলুপ্ত করে দিলাম কিন্তু মানুষগুলো আমার নাই হয়ে গেছে। তো সেই একই মানুষ, একই সবাই। আসলে আমরা এই জুলাই আন্দোলনটা এটা তো একটা আমি মনে করি এটা একটা পবিত্র একটা জায়গা, যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটা, তো এটাকে কলঙ্কমুক্ত করাটা আমরা মনে করছি যে না, এটা আমাদের আসলে মেইন দরকার। তো সেই জায়গা থেকে এই ব্যানারটাকে আমরা কলঙ্কমুক্ত। চাঁদাবাজি চলতেই থাকবে কিন্তু আপনারা জাস্ট ব্যানার থেকে বেরিয়ে এসেছেন? না না, বিষয়টা এমন না, চাঁদাবাজি চলতেই থাকবে আর আমরা করব না। তো বিষয়টা হচ্ছে আমরা এই চাঁদাবাজি করার জন্য তো আমরা এই আন্দোলন সংগ্রাম বা এই রক্তপাতটা হয় নাই। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটাকে ব্যবহার করে আরও বেশি, বা আমি একটু হয়তো কোথাও যে একটু সুযোগ সুবিধা বেশি পেতে পারি, আসলে এটা তো আমাদের একটা মানসিক সমস্যা। তো যেই জায়গাটার কারণে হচ্ছে আমাদের মূলত এই সিদ্ধান্তটাতে আসা, যেহেতু এটা একটা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, তো এই প্ল্যাটফর্মটা আমরা কলঙ্কমুক্ত রাখতে চেয়েছি। প্ল্যাটফর্মটাকে কলঙ্কমুক্ত রাখলেন, কিন্তু যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সুনির্দিষ্ট অভিযোগ এবং তাদের তালিকা নিশ্চয়ই আপনারা পেয়েছেন। তাদের বিরুদ্ধে কি কি অ্যাকশন নিলেন? তাদের বিরুদ্ধে এই যে আমরা যখনই আমরা এরকমের কোনো অভিযোগ পেয়েছি তখনই কিন্তু আমরা তাদেরকে বহিষ্কারের যে নীতিমালা অনুযায়ী আমরা কিন্তু সেটা বহিষ্কার করে দেওয়া হয়েছে। আর একটা বিষয় হচ্ছে আমরা একটা ঘটনা বেশি হাইলাইট হয়েছে, যেটা হচ্ছে গুলশান 2-এ সাবেক এমপি যে শাম্মীর বাসা থেকে যেই চাঁদাবাজির ঘটনাটা আসছে, এটাই তো বড় আকারে আমরা দেখতে পেয়েছি। তো আমরা কিন্তু এই ঘটনার পরে আমরা কিন্তু পুরা যত কমিটি আছে, জেলা উপজেলা পর্যায়ে, ইউনিট পর্যায়ে যত কমিটি আছে, সবগুলো কমিটি কিন্তু আমরা স্থগিত করে দিছি, যে না, আমরা এটা শুধু কেন্দ্রীয় কমিটিটা রেখে আমরা এটা করছি। আর চাঁদাবাজি কম এটা কি আমরা বিলুপ্ত করে দিলে চাঁদাবাজি কমে যাবে, এই যে বিষয়টা, সেটা তো প্রশাসন আছে বা একটা আইন ব্যবস্থা আছে, আমরা একটা আইন প্রক্রিয়ার মধ্য দিয়েই তো আমরা ওইটা আইনের প্রতি আস্থা রেখেছি অবশ্যই। তো সেই জায়গায় তো আপনার প্রশাসনের যেই কাজ করার তারা তো সেটা অবশ্যই করছে। তারা কি ঠিকভাবে কাজ করছে? কাঙ্ক্ষিত ফলাফল কি পাচ্ছেন? প্রশাসনের জায়গা থেকে এটা তো প্রশাসন এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের একটা সাংগঠনিক যেই দুর্বলতাটার জায়গাটা বেশি আমরা দেখতে পেয়েছি। এখন এই প্রশাসনের বিষয়টা, এটা তো আসলে আমরা এই জায়গাগুলোতে কনসার্নিংয়ের বিষয় আছে যে প্রশাসনটা এখনও তার যেই সঠিক পদক্ষেপ বা যেই জটিলতাগুলা, কার্যক্রমগুলা, সেটা আমরা সঠিকভাবে তো এখনো দেখতে পাইনি। এটা নিয়ে তো আমরাও উদ্বিগ্ন বা আমরা চিন্তিত এই বিষয়টা নিয়ে। 1 বছরের বেশি সময় পেরিয়ে গেল জুলাই আন্দোলনের, তারপরেও প্রশাসন এখন পর্যন্ত ঠিক হয়নি। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা, সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আপনারা পেয়েছেন? না, এই বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাইনি, কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের টেবিলগুলোতে আমরা বারবারই বলে আসছি যে
এইটার প্রশাসনিক যেই দুর্বলতাটা, এটা যেন উত্তরণ করে আমরা যেন একটা কার্যকরী প্রশাসনিক ব্যবস্থাটা আমরা দেখতে পাই। আমরা এই বিষয়গুলো নিয়ে বারবার কথা বলে আসছি। কথাগুলো কোথায় বলেছেন, কার কাছে এই কথাগুলো বলা হয়েছে? আমরা যত জায়গায় কথা বলছি, ইভেন আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার যেই জায়গাগুলোতে আমি কাজ করেছি, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমাদের একটা টিম হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটির, আমরা আইজিপি মহোদয়ের সাথে বসছি, আমরা আইজিপি মহোদয়ের কাছে একটা স্মারকলিপিও জমা দিয়েছি। তো ওনাদের তরফ থেকে এটাই মানে দিক নির্দেশনা ছিল যে আমাদের কাছে এরকমের স্মারকলিপি আছে। আমাদের পুলিশের জায়গা থেকেও আমরা পুলিশ রিফর্মিংয়ের কথা বলে আসছি, বা পুলিশ রিফর্মিংয়ের যে বিষয়টা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তো এইটা তো আমরাও আমাদের দিক থেকে অ্যাপ্রোচ করছি, আপনারা আপনাদের টেবিলগুলোতে আপনারা আলাপ আলোচনা চালিয়ে যান। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা স্মারকলিপি দিয়ে আসছি যে আমরা আসলে কেমন পুলিশ চাই, বা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাটা আমরা আসলে কেমন চাই। তো আমরা আমাদের জায়গা থেকে এটা স্মারকলিপি দেওয়ার পরে এরপরে কোনো খোঁজ খবর নিয়েছেন ব্যবস্থা কেন উন্নতি হচ্ছে না? এরপরও খোঁজখবর নিয়েছি। তো ওনারা বারবারই একটা কথাই বলছেন যে আমাদের প্রায় 2 লাখের মতো পুলিশ আছে। তো সেই 2 লাখ পুলিশ প্রশাসনের মধ্যেই হচ্ছে বিগত যেই 17 বছরের যেই আওয়ামী ধারণার বা আওয়ামী যেই একটা বাইন্ডিংয়ের যেই প্রশাসনটা ছিল বা যেই কাঠামোর মধ্য দিয়ে গেছে, তো সেখানে আমার অধিকাংশই মানে 1.5 লাখের মতোই হচ্ছে আমার সেই আওয়ামী দোসরপন্থী পুলিশ। তো সেখানে আমরা মাত্র 50,000 পুলিশ, যদি আমরা মানে কোনো দলমত না, আমরা শুধুমাত্র প্রশাসনের জন্যই কাজ করব, যদি এরকম হয়, তখন আমার তো এটা একটা বড় একটা ল্যাকিংস। আমি কত দূর কাজ করতে পারবো, বা আমি আমার জায়গা থেকে কতটুকু এফোর্ট দিতে পারবো। জি রিমি, আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আরও কথা শুনবো, তবে এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। রিমি, বিরতিতে যাবার আগে আমরা পুলিশ প্রশাসন এবং তাদের রিফর্ম নিয়ে কথা বলছিলাম, তো সে বিষয়ে আরও যা আলোচনা আছে শুনতে চাই। সেটা হচ্ছে আমরা যেই মানে যেই দাবিগুলা এখানে উত্থাপন করলাম বা করলাম, তো ওনারা ওই একটাই উত্তর দিল যে এই স্মারকলিপিটা আমাদেরও জমা দেওয়া আছে, কিন্তু এটা কেন হচ্ছে না, এটা আপনারা একটা প্রেশার গ্রুপ হিসেবে যে রাজনৈতিক দল মতগুলো আছেন, তারা বারবার কথা বলতে পারেন এই বিষয়গুলো নিয়ে, তাহলে হয়তো এটার একটা মানে একটা নির্দিষ্ট একটা আউটপুট আসবে, একটা সময় গিয়ে সমাধান আসবে। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়ন ঘিরে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তীব্র আকার ধারণ করছে দিনের পর দিন। যেখানে জাতীয় ঐকমত্য কমিশন বিশেষ সংবিধান আদেশের কথা বলছেন, সেই প্রস্তাব ঘিরেও আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা রয়েছে। তাহলে এখন সমাধান কোন পথে? আচ্ছা, আমরা শুরু থেকেই বলে আসছি যে আমাদের মানে আমাদের যেই 72-এর যে সংবিধানটা আছে, এটার আমরা মানে যেহেতু এই গণ অভ্যুত্থানটা হলো, তো সেই জায়গা থেকে আপনার এই সংবিধানটা বাতিলের জন্য কথা বলে আসছি, যে আমাদের নতুন সংবিধান প্রণয়নের কথা বলছি, আমরা সংস্কারের কথা বলছি, আমরা বিচারের কথা বলে আসছি দীর্ঘদিন যাবত। আমরা এই 1 বছরের বেশি সময় ধরেই আমরা এই কথাগুলোই কিন্তু বারবার বলে আসছি। সেখানে যে জুলাই ঘোষণাপত্রটা প্রধান উপদেষ্টা পাঠ করলেন, তো ওখানে 28 নম্বর পয়েন্টে একটা কথা আছে যে জুলাই ঘোষণাপত্রটা হচ্ছে যে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার ইনক্লুড করবে বা এটাকে একটা সংবিধানের আওতায় আনবে। তো আমরা আসলে এটাতে মানে এই বিষয়টা নিয়ে আমরা আসলে খুবই মানে উদ্বিগ্ন, যে কারণ এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার, তো সেই জায়গা থেকে তাদের কাছে আমাদের একটাই বার্তা যে আমাদের এটা একটা ঐক্যমতে এসে এই জুলাই সনদের সঠিক সমাধানে আসা উচিত। কারণ আমরা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তাহলে এইটা নিয়ে আরও দীর্ঘ আলাপ করে আলটিমেটলি আমাদের এই নির্বাচনটা আরও কি হবে, যে নির্বাচনটা আরও পিছাবে বা একটা জটিলতা সৃষ্টি হবে। তো সেই জায়গা থেকে জুলাই সনদটা নিয়ে আমরা বেশি
আশাবাদী যে এইটা যদি এখন প্রপারলি যদি না হয় তাহলে আসলে কি হলো, মানে এই ছাত্র জনতার অভ্যুত্থান বা এই এত এত রক্তপাত, এই দায়টা তো আমাদের উপরে থেকে যায়। আপনি ৭২-এর সংবিধান পরিবর্তন নিয়ে কথা বলছিলেন। এই সরকারটি তো ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করে সরকার গঠন করেছে। তাহলে একটি সাংবিধানিক সরকার কিভাবে সংবিধান পরিবর্তন করবে? সেই প্রক্রিয়া সম্পর্কে আপনারা কি কোনো প্রস্তাব করেছেন যে এভাবে সংবিধান পরিবর্তন করা যেতে পারে, যেহেতু উনি সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছেন? এখানে অনেকগুলা জটিলতা আছে, যেমন মানে এই অভ্যুত্থান সম্পর্কিত বিষয়াদি সংবিধানে কতটুকু আছে, সেই জায়গা থেকে এই সংবিধান শপথ করে যে আপনার এই সরকার যে শপথ করে যে সরকার কাঠামো বা এই উপদেষ্টা স্ট্রাকচার যে হলো, তো এটা নিয়েও তো আমরা মানে বেশ কথা বলেছি যে তো সেই জায়গা থেকে এই সংবিধানের ওপরে দাঁড়িয়ে যে সংবিধান মানে আমরা নিজে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির তরফ থেকে আমরা কিন্তু এই সংবিধান 4ই অগাস্ট আমরা পুরাই ফেলেছি, আমরা মানে সংবিধান ছুঁড়ে ফেলে দিছি। মানে এটা তো সংবিধান তো মানে 5ই অগাস্টের আগে আমরা তো এই সংবিধানকেই তো ভায়োলেন্স করছি। তাহলে এই সংবিধানের পরিপ্রেক্ষিতে সরকার কিভাবে শপথ গ্রহণ করলেন? তখন তো বিপ্লবী সরকার গঠন হতে পারতো। হ্যাঁ, এখানে জাতীয় সরকারের যে বিষয়টা বা বিপ্লবী সরকারের যে বিষয়টা, এটা কিন্তু প্রস্তাবনা আমাদের দিক থেকে কিন্তু আমরা এটা কিন্তু ক্লিয়ার করছি বা আমরা কিন্তু এটা চেয়েছি যে একটা জাতীয় সরকার হোক বা একটা বিপ্লবী সরকার হোক। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সেই একটা মতে আসতে পারে নাই, বা তারা যদি এটা মেনে নিত তাহলে কিন্তু আজকে একটা জাতীয় সরকার থাকতো বা একটা বিপ্লবী সরকারের দিকে আমরা মানে কাঠামোটা আমরা দেখতে পেতাম। তো এই জিনিসটা ওই রাজনৈতিক জটিলতার কারণেই বা তাদের ঐক্যমতে পৌঁছানো মানে ঐক্যমতে না আসার কারণে এই জিনিসটা হয়েছে। নির্বাচন পিছানোর মতো কোনো আশঙ্কাজনক কিছু কি আপনি দেখতে পাচ্ছেন? এখানে ওই একই কথাটাই বারবার আসছে যে এক দল চায় যে নির্বাচন হোক, নির্বাচনের পক্ষে সবাই, কিন্তু একটা দল চাচ্ছে যে না আমাদের নির্বাচনটা হতে হবে এখনই, আরেক দল চাই যে না সংস্কার বিচার এই কার্যক্রমগুলো আসুক, ইনক্লুড হোক, মানে নির্বাচনও থাকুক, এই বিষয়গুলো ইনক্লুড হোক। পিআর পদ্ধতি নিয়েও মতভেদ রয়েছে। জামাত ইসলামী বলতেছে যে আমাদের পিআর সিস্টেমটা লাগবেই। জি রিমি, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা শুনবো, তবে এই পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। রিমি, আমরা বিরতিতে যাওয়ার আগে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। পিআরের ক্ষেত্রে তো বিভিন্ন দলগুলো একমত হতে পারছে না, তাহলে সেখান থেকে কি নির্বাচন পিছানোর একটা সম্ভাবনা তৈরি হতে পারে কিনা? এখানে আমি বারবারই একটা কথা বলছি যে আমাদের যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি একটা ঐক্যমতে না আসে, তাহলে এই মানে যেহেতু একটা দল এক কথা বলছে, মানে জামাত ইসলামী বলছে পিআর ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, তারপরে যেহেতু আমি জাতীয় নাগরিক পার্টিতে আছি, এনসিপির একটা আছে যে না পিআর সিস্টেমটা থাকুক কিন্তু উচ্চ কক্ষে থাকুক, কারণ এখন এই মুহূর্তে যদি নিম্ন কক্ষেও পিআর সিস্টেমটা আনা হয় তাহলে একটা জটিল প্রক্রিয়া সৃষ্টি হবে, যেটার কারণে নির্বাচনটা হয়তো দীর্ঘায়িত হবে। আর দীর্ঘায়িত হলে এই নির্বাচনটা নিয়ে আমরা একটু শঙ্কিত অবস্থায় আছি যে না এটা এই নির্বাচনটা যদি অতিমাত্রায় পিছায় যায় তখন আবার প্রধান উপদেষ্টা আবার উনি কিভাবে এই বিষয়গুলা মেনটেন করবে। বা তো সরকারকে মানে আমাদের তরফ থেকে এটাই চাওয়া যে আমরা হচ্ছে উচ্চকক্ষে পিআর সিস্টেমটা থাকুক, যেন মানে খুব বেশি দীর্ঘায়িত না হয় বা বেশি জটিলতাটা না আসে। এখানে তো এনসিপির শাপলা প্রতীক নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে, এবং শাপলা প্রতীক যদি আপনারা না পান তাহলে কি হতে পারে পরবর্তীতে? কারণ সার্জিস আলম অলরেডি বলেছেন যে তারা যদি শাপলা প্রতীক না পায় তাহলে কিভাবে নির্বাচন হয়, বা এই প্রসঙ্গগুলো কিন্তু এসেছে। এখন শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে এখানে বারবার বলা হয়েছে যে এখানে কোনো আইনি জটিলতা নাই, তাহলে জটিলতাটা কোথায়? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে কি এটা কি কোনো একটা নির্দিষ্ট একটা মানে গ্রুপের কি এটা মানে না চাওয়া কারণে কি আমরা এই শাপলা প্রতীকটা মানে পাচ্ছি না? কারণ শাপলা তো কেন শাপলা প্রতীকটাই লাগবে, মানে এটার পিছনে মোটিভটা কি? অন্য কোনো প্রতীকও তো হতে পারে না। এখন এইখানে তো আমরা তো একটা প্রস্তাবনা দিচ্ছি যে না আমরা হচ্ছে শাপলা প্রতীকটার একটা প্রস্তাবনা এখানে দেয়া হয়েছে, তো সেইখানে তাহলে তো আমাদেরও তো একটা থাকবে যে না আমরা একটা জিনিস মানে একটা জিনিস চাই, তাহলে এটা কেন আমরা
পাবো না, বা এই প্রতীকটা নিয়ে সমস্যা কোথায়, তো সে সমস্যাগুলোর কথা বলতে পারে যে না এই সমস্যা আছে, আমার তো কোনো আইনি জটিলতা নাই, তাহলে কেন শাপলা প্রতীকটাতে সমস্যা কোথায়? এই যে পিআর পদ্ধতি সহ নানা আন্দোলনে আমরা রাজপথকে মুখরিত হতে দেখছি, জুলাই পরবর্তী সময়ে এসেও কেন এত আন্দোলন, কেন এত কোন্দল? তাহলে জুলাই কি কোনো পরিবর্তন আনতে পারলো? কারণ পরিবর্তনের চেতনা নিয়েই তো জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল। আমাদের যে আন্দোলন পরবর্তী সময়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা অসংখ্য আন্দোলন দেখেছি, ঢাকার অলিতে গলিতে বা বিভিন্ন জায়গাতে প্রতিদিনই আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা জেলা উপজেলাতে। তারপরে আপনার ঢাকা কেন্দ্রিক এমনও হয়েছে যে 4-5টা-10টা আন্দোলনও একসাথে কন্টিনিউ হচ্ছে। তো এই জায়গাগুলোতে আসলে যে 17 বছরের মানুষের যে চাওয়া পাওয়া বা যে আকাঙ্ক্ষাগুলা বা মানুষের যে মত প্রকাশের যে জায়গাটা ছিল, এই জায়গাটারই একটা বহিঃপ্রকাশ আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে দেখতে পেয়েছি। যে মানুষের চাওয়া পাওয়ার একটা জায়গা ছিল, সেই চাওয়া পাওয়াটা হয়তো এই 17 বছরে পূরণ হয় নাই, বা দীর্ঘ এই রাজনৈতিক কাঠামো বা এই যেই জটিলতা বা এই যেই স্বৈরাচারী একটা ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্য দিয়ে হয়তো এই তাদের এই যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াটা হয়তো আসে নাই, যার কারণে 5ই আগস্টের পরবর্তী সময়ে মানুষ মনে করছে যে না এখন হয়তো আমরা আমাদের যে অধিকার, আমাদের যেই আসল অধিকার, সেইটার জন্যই আর কি মূলত এই আন্দোলনগুলো বেশি 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা এত আন্দোলন দেখতে পেয়েছি। যদি এখানে কিছু রাজনৈতিক আন্দোলনও বা তাদেরও কিছু দাবি দেওয়ার প্রেক্ষিতেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দেখতে পেয়েছি। তো মূলত আমি এটাই মনে করি যে তাদের এখন একটা কথা বলার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেই কারণে এত আন্দোলন। কিন্তু এটা আমি একটা পজিটিভ দিকে দেখি যে এতদিন তারা বলতে পারে নাই হয়তো, যার কারণে 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদের চাওয়া পাওয়ার জায়গাটা বা তাদের যে অধিকারটা, সেই অধিকারগুলো আর কি তুলে ধরছে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে। তাদের চাওয়া পাওয়ার দিক যখন আপনি দেখছেন, পজিটিভ যখন আপনি দেখছেন, তখন সাধারণ মানুষের যে জনভোগান্তি, সেটি কিভাবে বিবেচনায় নিচ্ছেন? না হ্যাঁ, এটাও পাশাপাশি এটাও একটা বিষয় যে না এটাতে তো মানুষের একটা জনভোগান্তিও হচ্ছে, কিন্তু এরকম সরাসরি এই সাধারণ মানুষগুলা যে আন্দোলন করছে সরাসরি কিন্তু কোথাও এভাবে কিন্তু জনদুর্ভোগটা এভাবে কিন্তু আসে নাই। অ্যাম্বুলেন্স আটকে ছিল রাস্তায়, একটা বড় বিষয় আসছে, যেমন হচ্ছে সরকারি একটা ভবনে আর কি তালা ঝুলিয়ে দেয়া হয়েছে, যেটা আসলে সেটা তো নগর ভবনের কথা আপনি বলছেন। হ্যাঁ, নগর ভবনের কথা। তো এইটার কারণে কিন্তু আপনার না, এই যে রাস্তাঘাট অবরোধ করে যে আন্দোলনগুলো, সেখানে জনভোগান্তির সৃষ্টি হয় না? হ্যাঁ, এটা তো অবশ্যই জনভোগান্তির সৃষ্টি হয়। যদি অ্যাম্বুলেন্স থাকে, সেখানে রোগী থাকে, অনেকের অফিস থাকে, অনেকের ক্লাস থাকে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে এই আন্দোলনের কারণে, তাহলে মত প্রকাশ করতে গিয়ে জনভোগান্তির বিষয়গুলো, এগুলোকে আপনারা কিভাবে বিবেচনায় নিচ্ছেন? এইটা একটা কনসার্নিং এর বিষয়, কারণ মত প্রকাশের আমার অধিকারটা যেন আবার এমন না হয়ে যায় যেখানে হচ্ছে আমার জনদুর্ভোগটা সৃষ্টি হয় বা মানুষের ভোগান্তি হয়। ওইটাও আমাদের মাথায় রাখা উচিত, বা ওই জিনিসটাও তাদের একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট একটা জায়গা অনুযায়ী, যেমন হতে পারে সেটা কেন্দ্রীয় শহীদ মিনার, হতে পারে আপনার সেটা যে কোনো একটা নির্দিষ্ট জায়গা হতে পারে, যে রাজু ভাস্কর্য বা যে কোনো একটা জায়গাতে হতে পারে, যে ছাত্রদের আন্দোলনগুলো যেমন আমরা দেখে আসছি যে রাজু ভাস্কর্যের ওখানে হয়, বা এমনি কোনো বিডিআরদের যে আন্দোলনটা আমরা দেখছি সেটা কিন্তু ওরা কেন্দ্রীয় শহীদ মিনারেই করছে। এরপরে হ্যাঁ, ওরা আবার রাস্তার দিকে যখন মুভ করছে, যেহেতু এটা নিয়ে অনেক জটিলতা, এটা যেহেতু পিলখানার হত্যাকাণ্ডের ঘটনাটা আমরা সবাই জানি কম বেশি, তো সেই জায়গা থেকে তারাও কিছু স্মারকলিপি জমা দিচ্ছে। তো সেই জায়গা থেকে তারা হয়তো কিছু সময়ে মেন শাহবাগ ব্লকেট করছে, বা 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, তখন কিছু ঘটনা এরকম ঘটছে যে দেখছি যে জনদুর্ভোগ হয়েছে। কিন্তু এটাও তো আমাদের এটা তো আসলে সরকারই বা কতটুকু কি প্রতিহত করতে পারবে, সেটাও একটা বিষয়। জি রিমি, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, ছোট্ট করে এক লাইনে যদি একটু বলেন যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের এখন যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে, বা আমরা ওই স্বপ্নটাকে ধারণ করি বা ওই স্বপ্নটা দেখছি, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সব দলমতের কিছু তো পার্থক্য থাকবে বা মতভিন্ন থাকবে, কিন্তু তারপরেও কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে আমাদের ঐক্যমতে আসাটা খুবই দরকার। না হলে এইভাবে যদি এই রাজনৈতিক চর্চাটা যদি এভাবেই যদি আগায় সামনে, তাহলে সামনের ভবিষ্যৎটা আসলে একটা অস্থিতিশীলতার মধ্য দিয়েই অস্থিতিশীলতার মধ্য দিকেই আর কি এগিয়ে যাবে। স্থিতিশীল একটা নতুন বাংলাদেশকে আমি ধন্যবাদ রিমি আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আজকে একেবারেই সময় দিতে পারছি না, সময় একেবারেই শেষ। ধন্যবাদ আপনাকেও এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, যেখানে আমরা আসলে এই জুলাই কেন্দ্রিক কিছু কথা বলতে পারি, এটাও আমাদেরও একটা ভালো লাগার জায়গা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি।
দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।